আসসালামু আলাইকুম, কেমন আছো? এসএসসি 27 বাস খাওয়া ব্যাচ এবং এসএসসি 28 ব্যাচের শিক্ষার্থীরা ভালো আছো সবাই? আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। অনেক দিন পরে ভাইয়া তোমাদের সামনে এবং গণিত ক্লাস মানে কবে নিয়েছিলাম, অনেক আগে নিয়েছিলাম। তো গণিত আবার আমি ক্লাসে চলে আসলাম। তো ভাইয়া তোমরা প্রত্যেকে একটু জয়েন করো। সা- সাত ইসের 27-এর। হ্যাঁ হ্যাঁ ভাইয়া আসো, প্রত্যেকে আসো, প্রত্যেকে জয়েন করো। কেমন আছো? সাউন্ড শুনতে পাচ্ছ আমার? সাউন্ড শুনতে পাচ্ছ আমার? এটা চাপাই দাও, এটা চাপাই দাও। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। প্রত্যেকের সালামের আমি রিপ্লাই দিয়েছি। আচ্ছা, এখন বলো আমাকে ভাইয়া, তোমরা ভালো আছো কিনা সেটা আমাকে বলো। তোমরা সবাই ভালো আছো না? হ্যাঁ, অনেক দিন পরে তোমাদের সামনে। অ্যান্ড আমরা আসলে ধারার ম্যাথ দিয়ে কিন্তু স্টার্ট করতে যাচ্ছিলাম, যে ধারার যে অঙ্ক, হ্যাঁ, ধারা দিয়ে কিন্তু আমি শুরু করতে চাচ্ছিলাম। আচ্ছা, তোমরা প্রত্যেকে আসো, তারপর আমি তোমাদের সাথে কথা বলি। আমরা মজার ছলে ছলে এই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করে ফেলবো, মজার ছলে ছলে। ঠিক আছে? হুম, মজার ছলে ছলে আমরা কমপ্লিট করবো পুরো ম্যাথটা, এই চ্যাপ্টারটা। ঠিক আছে? আসছো? সবাই জয়েন করছো? হ্যাঁ, ভাইয়া। ওকে, ফাইন, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, দেখো, আমরা তাহলে একটু শুরু করতে পারি এখন। ভাইয়া আমরা কোথায় আসছি? আমরা কিন্তু ধারার ভিতরে আসছি। ধারা আমাদের কিন্তু জানতে হবে, তবে রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক থেকে, আমার বই থেকে তোমাদের জন্য আমি ধারাটাকে কয়টা টাইপে ভাগ করছি জানো? কয়টা টাইপে ভাগ করছি জানো তোমরা? আচ্ছা, আমি তোমাদেরকে দেখাই। অষ্টম পদ, এখানে ওভারঅল বলতে গেলে আমার বইটা থেকে, যেমন এটা হচ্ছে তোমার টাইপ 1, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। এখানে অনেকগুলা কিন্তু টাইপ আছে, যেগুলো কিন্তু আমরা করব। তবে করার আগে আমাদের মেইন বুকও কিন্তু দেখতে হবে। শোনো, তোমাদের 13.1 এবং 13.2 অনুশীলনীর যতগুলো অঙ্ক আছে, এই সবগুলো অঙ্ককে ভাই আমি টাইপ আকারে ভাগ করছি, অর্থাৎ একসাথে আমরা আমাদের সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন একসাথে আমি তোমাদেরকে কভার করে দেবো একসাথে। হ্যাঁ, তুমি চিন্তা করো, নর্মালি তার আগে আমাদের একটা আইডিয়া দরকার। যেমন প্রথমত হচ্ছে কিন্তু 13.1, তাহলে 13.1-এ আমরা কি শিখবো ভাইয়া? আমরা ধারা সম্পর্কে জানতে হবে। আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে কিন্তু সসীম ধারা। যারা সায়েন্সের শিক্ষার্থী আছো, তোমাদের কিন্তু উচ্চতর গণিতে অসীম ধারা আছে, তুমি এটা ভালো করে শেখো। আমি আবারও বলি, সায়েন্সের যারা আছে তুমি এটা ভালো করে শেখো, তাহলে তুমি কিন্তু ওইটাতেও ভালো করতে পারবা। কারণ এইখানে যে সূত্রগুলো অ্যাপ্লাই করব, তুমি দেখবা ওখানেও কিন্তু সেম সূত্র তোমার অ্যাপ্লাই করা লাগতেছে।
আমি বুঝাইতে পারলাম তোমাদের? আচ্ছা, তাহলে তুমি এটা কি বেশি ফর্সা দেখাচ্ছে? এটা কি বেশি ফর্সা দেখাচ্ছে? তো অনেক ফর্সা দেখাচ্ছে, এত ফর্সা দেখায় কেন? ওকে, তাহলে তোমরা একটু দেখো, তাহলে তোমরা একটু খেয়াল করো ভাইয়া, প্রথম যে বিষয়টা, প্রথম যে কনসেপ্টটা, যেহেতু আমরা সসীম ধারার ভিতরে যাব, সূত্রগুলো পড়ব, তবে তার আগে আমাদের জানতে হবে অনুক্রম সম্পর্কে। যেমন আমি যদি তোমাকে বলি, তোমার যে স্কুল আছে বা তোমার যে মাদ্রাসা আছে, আমি বললাম তোমার ক্লাসরুমের এই যে বেঞ্চগুলা তুমি একটু সিরিয়ালি সাজাও। তুমি বলবা যে ভাইয়া আপনি আমাকে যেহেতু সাজাইতে বলছেন, তাহলে তুমি বলবা যে এটা হচ্ছে 1 নাম্বার প্রথম বেঞ্চ, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার। তো এভাবে তুমি যাবা 7 নাম্বার বেঞ্চ, 8 নাম্বার বেঞ্চ, 9 নাম্বার বেঞ্চ। তোমাকে যদি আমি বেঞ্চগুলো সাজাইতে বলি, তুমি এইভাবে সাজাবা, রাইট? তাহলে তুমি যদি সাজাইছো, কিন্তু সেটা আমি বললাম লিখে আমাকে দেখাও। তুমি লেখবা কিভাবে? 1-এর পর 2 এইভাবে কিন্তু কমা 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 দিয়ে লেখবা। এই যে কমা কমা দিয়ে যে তুমি লেখছো, এটাকে বলা হয় ভাইয়া অনুক্রম। কি বলা হয়? অনুক্রম। কি বলতে পারি আমরা? এটাকে আমরা বলতে পারি অনুক্রম। তোমরা অনুক্রম শব্দটা কিন্তু কম বেশি সবাই শুনছো। এটাকে আমরা বলতে পারি কি ভাইয়া? অনুক্রম। ওকে, যে অনুক্রমের যে পথ, এগুলো এক একটা পথ, যেমন 1 একটা পথ, 2 একটা পথ, 3 একটা পথ। এই অনুক্রমের পথগুলোকে মেইনলি কমা 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 দিয়ে কিন্তু লেখা হয়ে থাকে। আর এই অনুক্রমের পথগুলো কমার পরিবর্তে যদি ভাইয়া তুমি প্লাস দাও, যেমন 1-এর লাগে 2 যোগ করবা, 3 যোগ করবা, মাইনাস দিতে পারো, বা 4 যোগ করবা, 5 যোগ করবা, 6 যোগ করবা, আবার প্লাস, ডট 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 ডট। যখনই কিন্তু এই কমার পরিবর্তে যখন ভাইয়া তুমি প্লাস প্লাস দিবা, তখনই কিন্তু এটা ভাইয়া ধারাতে কনভার্ট হয়ে যাবে। তখন এটা কি হবে? এটা কিন্তু তখন ধারায় পরিণত হবে। আমি বুঝতে পারছি? তাহলে কোনো অনুক্রমের যদি এরকম কোশ্চেন আসতে পারে যে ধারা কাকে বলে, সংক্ষিপ্ত প্রশ্নে, যে কোনো অনুক্রমের পদগুলোকে, দেখো ভাইয়া এগুলো কিন্তু এক একটা পদ। তাহলে অনুক্রমের পদগুলোকে যদি তুমি প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করো, তাহলে তুমি যেটা পাবা এটাকে আমরা বলতে পারি ভাইয়া তোমার ধারা। কি বলতে পারি? ধারা। আমি বুঝিয়ে পারছি? এখন দেখো, অনুক্রমের কিন্তু অনেকগুলো কনসেপ্ট আছে। তুমি দেখবা অনুক্রমের ক্ষেত্রে এভাবে লেখা থাকে, যখন আমি তোমাদের এমসিকিউ সলভ করাবো, যে টুয়াইজ এন -1 থাকে, বা শুধু 2n থাকতে পারে, বা 4n + 1 থাকতে পারে, এভাবে থাকতে পারে। তো এভাবে যদি দেয়, ভয় পাওয়ার ভাইয়া কিছু নাই। যখন আমাদের এভাবে দিবে, তখন ম্যাক্সিমাম তুমি দেখবা এন এর মান কি বলো তো? তোমাদের আমি প্রথম অধ্যায় শিখাইছি, আবার শিখাবো সামনে। এর মানটা কি? এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 থেকে শুরু হবে। 1, তারপর 2, 3, তারপর 4, তারপর 5, ডট 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 ডট। এগুলো হচ্ছে কিন্তু তোমার স্বাভাবিক সংখ্যা। এন মানে কি ভাইয়া? স্বাভাবিক সংখ্যা, যেগুলোকে কিন্তু 1 2 3 4 এগুলো আকারে কিন্তু আমরা প্রকাশ করতে পারি। আমি বুঝাইতে পারছি? তো তখন ওই এর মানগুলো এখানে আমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে, এবং আমরা কিন্তু পুরো একটা টাইপ আছে, এরকম দেখবা পুরো একটা টাইপ আছে এমসিকিউতে। এটা আমি 3 স্টার দিব, আমি তোমাদের পুরোটাই দেখাই দেবো অনেক। ওকে ভাইয়া, আমি তোমাদের বুঝাইতে পারছি? আচ্ছা, সব কিছু কি ঠিকঠাক আছে? মেনলি কি আসলে আমাদের এখানে সেট আপটা পুরোপুরি হয় নাই, আমরা সেট আপটা দিচ্ছি। হ্যাঁ, আমি আসলে সেট আপটা দিচ্ছি, তো এর জন্য একটু লেট হয়েছে। গতকাল কি তো তোমাদের ক্লাস নেওয়ার কথা ছিল। হ্যাঁ ভাইয়া, ক্যামেরা ঘোলা দেখাচ্ছে কেন? বুঝছো? বলো, তুমি এতটুকু বুঝছো? ঘোলা দেখাচ্ছে কেন? ঘোলা তো দেখানোর কিছু নাই। ঘোলা তো একটু হয়তো বা ফর্সা মারতেছে, তাই না? ওকে, তাহলে তুমি অনুক্রম সম্পর্কে বুঝছো? অনুক্রম আর ধারা সম্পর্কে বুঝছো? আচ্ছা, তাহলে অনুক্রম এবং ধারা যদি আমাদের ক্লিয়ার হয়, দেখো তোমাকে একেবারে নর্মালি শিখাবো। তুমি দেখো, অনুক্রম এবং ধারা যদি ক্লিয়ার হয়, এখন আমরা ধারার বিষয়ে কিন্তু আছি। তা ধারার ভিতরে কিন্তু মাথায় রাখবা, ধারা হচ্ছে কিন্তু তোমার 2 ক্যাটাগরি। হ্যাঁ, একটু মাথায় রাখবা, ধারা কয় ক্যাটাগরি? ধারা হচ্ছে কিন্তু তোমার 2 ক্যাটাগরি। তুমি একটু খেয়াল করো, ধরো আমি ধারায় লিখলাম। হ্যাঁ, তো ধারা হচ্ছে কিন্তু কয় ক্যাটাগরি? 2 ক্যাটাগরি। কি কি ভাইয়া বলো তো? একটা হচ্ছে কিন্তু সমান্তর ধারা, আর একটা হচ্ছে কিন্তু তোমার কি গুণোত্তর ধারা। এখন তুমি বলবা যে ভাইয়া মানতে পারলাম না, ধারা হচ্ছে 2 রকমের, একটা হচ্ছে কিন্তু সসীম ধারা, একটা হচ্ছে অসীম ধারা। হ্যাঁ, ওই সসীম ধারা অসীম ধারা ওগুলো আমরা সায়েন্সের ক্ষেত্রে শিখবো, যেহেতু তোমাদের চ্যাপ্টারটার নামই কিন্তু সসীম ধারা। তো এই যে তোমার সসীম ধারা আর অসীম ধারা, দুইটার ক্ষেত্রে 2টা ক্যাটাগরি, সমান্তর ধারা
আর গুণোত্তর দ্বারা, সমান্তর দ্বারা আর গুণোত্তর দ্বারা। তো ধারা মেইনলি দুই রকমের, একটা হচ্ছে কিন্তু তোমার সসীম ধারা, হ্যাঁ, আর একটা হচ্ছে তোমার অসীম ধারা। একটু মাথায় রাখবা, অসীম ধারা, অসীম ধারা। ওকে, ধারা কয় রকমের? দুই রকমের, একটা হচ্ছে তোমার সসীম ধারা আর একটা হচ্ছে অসীম ধারা। জেনারেল ম্যাথে কিন্তু সসীম ধারা আছে, আর হায়ার ম্যাথে কিন্তু ভাইয়া অসীম ধারা আছে, একটু মাথায় রাখবা। এবং এই সসীম ধারা কিন্তু ভাইয়া দুই ক্যাটাগরি। এই সসীম ধারাটা কয় ক্যাটাগরি ভাইয়া? দুই ক্যাটাগরি। তুমি একটু খেয়াল করো, আমি একটু লেখা দিচ্ছি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে কিন্তু সমান্তর ধারা, একটা হচ্ছে তোমার সমান্তর ধারা, এবং আরেকটা হচ্ছে কিন্তু তোমার গুণোত্তর ধারা। একটু মাথায় রাখবা, গুণোত্তর ধারা, সমান্তর ধারা আর হচ্ছে কিন্তু গুণোত্তর ধারা। তুমি বলবো ভাইয়া অসীম ধারাও সেম, সমান্তর ধারা গুণোত্তর ধারা, এরাও দুই ক্যাটাগরি। কিন্তু অসীম ধারাটা আমরা উচ্চতর গণিতে ভাইয়া শিখবো, এখন না। তবে মাথায় রাখবা, যারা সায়েন্সের আছো তোমরা এই দুইটা এখন ভালো করে শিখো, কারণ অসীম ধারাও এই দুই ক্যাটাগরি, সমান্তর ধারা গুণোত্তর ধারা, তখন কিন্তু তোমাদের লাগবে। ওকে, তো যখন আমি হায়ার ম্যাথের ক্লাস করাবো, যখন আমি হায়ার ম্যাথ মানে হচ্ছে উচ্চতার গণিত, তো হায়ার ম্যাথের যখন আমি ভাইয়া ক্লাস করাবো, তখন আমি তোমাদের এই অসীম ধারা সম্পর্কে আলোচনা করব। এখন আমাদের টপিকটা থাকবে কি, সসীম ধারার ভিতরে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা, এই দুইটা সম্পর্কে। ওকে, এখন আসি ভাইয়া, তুমি চিন্তা করো আমরা সমান্তর ধারা সম্পর্কে জানবো। প্রথমে কিন্তু আমরা জানবো সমান্তর ধারা সম্পর্কে, সমান্তর ধারা সম্পর্কে। আচ্ছা ভাইয়া, সমান্তর ধারা সম্পর্কে জানার আগে তুমি একটু নর্মালি বোঝো, আমরা কিন্তু জানি ধরো এই একটা ধারা, এই ধারাটার এই ওয়ান বলো, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, এটা পঞ্চম পদ, এটা ষষ্ঠ পদ, রাইট? তাতে তো কোনো ভুল নাই। এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। এখন একটা জিনিস মাথায় রাখবা, ফর এক্সাম্পল কোনো একটা ধারা আছে, ধরো এটা একটা ধারা, হ্যাঁ, সমান্তর ধারার ক্ষেত্রে দুইটা জিনিস কাজ করে। একটা হচ্ছে সাধারণ অন্তর, একটা কি সাধারণ অন্তর, তারপর হচ্ছে তোমার এখানে সমষ্টির সূত্র কিন্তু কাজ করে, এনতম পদের সূত্র কাজ করে। তো তুমি নর্মালি, আমি তোমাকে একটা জিনিস দেখাই, একটা ধারা সাপোজ 2, 4, 6, 8, 10 এভাবে আছে, ডট 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 ডট। তুমি প্রথমে প্রশ্ন করবা যে ভাইয়া সমান্তর দ্বারা আর গুণোত্তর দ্বারা আমরা কিভাবে চিনব? এটা চেনার উপায় হয়েছে তোমার বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর যদি তোমার বিয়োগফল সমান আসে, তার মানে ওটা সমান্তর ধারা। আর যদি তুমি দেখো বিয়োগ করার পর বিয়োগফল সমান হয় না, একেবারে চোখ বুঝা, ওটা গুণোত্তর দ্বারা। ওকে, তাহলে তুমি একটু নর্মালি বোঝো, যেমন 4 থেকে তুমি পরের পদ থেকে আগের পদ বিয়োগ করবা। 4 থেকে 2 বিয়োগ করলে 2, 6 থেকে 4 বিয়োগ করলে 2, 8 থেকে 6 বিয়োগ করলে 2, 10 থেকে 8 বিয়োগ করলে 2। তার মানে কি, আমাদের প্রতি ক্ষেত্রে বিয়োগফলটা সমান আসতেছে। তো সমান্তর ধারার ক্ষেত্রে মাথায় রাখবা, এটা তোমার বিয়োগফল, মানে বিয়োগ করে মিলেই তো, যদি মিলে বিয়োগফলটা যদি তোমার সমান হয়, বিয়োগফল যদি সমান হয়, কোনো কথা নেই, তার মানে কিন্তু এটা সমান্তর দ্বারা। আর গুণোত্তর দ্বারা মানে কি, এটা মেনলি ভাগ, যে ভাগফল যদি সমান হয়, ভাগফল সমান হলে কিন্তু এত কিছু দরকার নেই। তুমি সহজ কথা, যখন তুমি গুণোত্তর দ্বারার অঙ্ক করবা, তুমি বিয়োগ করবা, যদি বিয়োগফল সমান না হয়, এটা চোখ বুঝে তুমি বলতে পারবা এটা হচ্ছে কিন্তু একটা গুণোত্তর দ্বারা। আমি বুঝতে পারছি? দেখো আমার কিন্তু বিয়োগ করে প্রতি ক্ষেত্রে 2 নামতেছে, এটা চোখ বুঝে আমি বলতে পারি এটা সমান্তর দ্বারা। সমান্তর দ্বারার ক্ষেত্রে কী কী কাজ করবে? যে প্রথম পদ ভাইয়া তুমি লিখবা এখানে, আমি অঙ্কটা করে দিচ্ছি, এখানে ভাইয়া প্রথম যে একটা পদ, আমরা জানি প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করে। কি দ্বারা প্রকাশ করে? এ। এর মান কত ভাইয়া? 2। এর মান কি? 2। যেহেতু তুমি এখানে ধরতে পারছো এটা একটা সমান্তর দ্বারা, সমান্তর দ্বারার ক্ষেত্রে সাধারণ অন্তর কাজ করে। অন্তর মানে কি? মনের ভিতরে যে থাকে সে না, বা মন, এটা না, ওই অন্তরে অন্তর। অন্তর মানে বিয়োগ, অন্তর মানে কি? বিয়োগ, অর্থাৎ মানে বাদ করে দেওয়া। মাঝে মধ্যে এরকম অন্তর থেকে রিমুভ করে দিতে হয়, সব জিনিস অন্তরের ভিতরে রাখাটা ঠিক না, বাদ দিয়ে দিতে হয়, নাইলে কিন্তু সমস্যা আছে। ওকে, তাহলে তুমি চিন্তা করো প্রথম পদ হচ্ছে এ ইকুয়াল কিন্তু 2। এখন সমান্তর দ্বারার ক্ষেত্রে কাজ করে সাধারণ অন্তর ভাইয়া, সাধারণ অন্তর কাজ করে। অন্তর মানে কিন্তু ভাইয়া বিয়োগ, যে অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করতে পারি। কি দ্বারা? ডি দ্বারা প্রকাশ করতে পারি। আর গুণোত্তর দ্বারা ক্ষেত্রে সাধারণ অনুপাত কাজ করে, কারণ অনুপাত জিনিসটা ভাগ বোঝায়। তাহলে দুইটা জিনিস মাথায় রাখবা, সমান্তর দ্বারা ক্ষেত্রে কাজ করে কি? সাধারণ অন্তর। একটু লিখে রাখো, সাধারণ অন্তর। যখন পরীক্ষা দিতে যাবা এক নজর তুমি দেখবা এই নোটটা, যে ভাইয়া যা পড়াইছে, যদি কেউ উঠাও ওইটা একটা নজর তুমি চোখটা বোলাবা, তাহলে তোমার অটোমেটিকলি সমান্তর দ্বারা গুণোত্তর দ্বারা পুরো কনসেপ্টটা তোমার মাথায় চলে আসবে, তোমার ডিপলি জানার দরকার নেই। আর গুণোত্তর দ্বারার ক্ষেত্রে কাজ করে কি? সাধারণ অনুপাত।
সাধারণ অনুপাত। তাহলে তুমি চিন্তা করো, একটু দেখো, অন্তর মানে কিন্তু ভাইয়া বিয়োগ, যে অন্তরকে ডি দ্বারা প্রকাশ করে, আর অনুপাত মানে ভাগ করা, যে অনুপাতকে ভাইয়া আর দ্বারা প্রকাশ করে। এই দুইটা জিনিস তুমি একটু মাথায় রাখবা। ক্লিয়ার? তাহলে তুমি চিন্তা করো, সাধারণ অন্তর মানে কি? পরের পদ বিয়োগ আগের পদ। তার পরের পদ আছে কি? মানে পরের পদ বলতে এটা তো প্রথম পদ, এটা দ্বিতীয় পদ। অনেক সময় তুমি দেখবা গাইডে লেখা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, এত কিছু দরকার নেই। তাহলে দ্বিতীয় পদ আছে কিন্তু 4, 4 থেকে তুমি 2 বিয়োগ করবা, তাহলে বিয়োগ করলে ভাইয়া তুমি পাচ্ছ 2। ক্লিয়ার? বুঝছো? এই জিনিসটা, এই যে জিনিসটা করলাম, এটা হচ্ছে তোমার ফরজ কাজ। আমার কথা বুঝছো? যদি এখানে কিন্তু গুণত্ব ধারা থাকতো, গুণত্ব ধারার ক্ষেত্রে লেখা লাগতো কি? প্রথম পদ, এরপর সাধারণ অনুপদ। এগুলো তোমার ফরজ। যেমন আমরা যারা মুসলমান আছি, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না, না পড়লে পাপ হয়, গুনাহ হয়, তাই না? ঠিক সেমভাবে এইটা তোমার ফরজ। অর্থাৎ তুমি ধারার অঙ্ক করতে আসছো, তুমি যদি প্রথম পদ, সাধারণ অন্তর, এগুলো যদি তুমি না লেখো, তাহলে কিন্তু তোমার পুরো ম্যাথটাই কোনো এখানে কিছুই থাকবে না, তোমার এটা লিখতে হবে। আচ্ছা, এখন আমি তোমাকে একটা এক্সট্রা কোশ্চেন করলাম, যেহেতু সমান্তর দ্বারা এনতম পদের সূত্র কি বলো তো? এনতম পদ ভাইয়া, এনতম পদের সূত্র কি বলো? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা হচ্ছে তোমার সমান্তর ধারার এনতম পদের সূত্র। সমান্তর ধারার এনতম পদের সূত্র। তাহলে সমান্তর ধারার এনতম পদের সূত্র কি? এনতম পদের যে সূত্র সেটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা মাথায় রাখবে, একেবারে মুখস্থ করে নিবা। এখন তোমাকে আমি যদি বলি যে ভাই এটা কীভাবে কাজ করে, আমি তোমাকে বললাম যে 10তম পদের মান নির্ণয় করো। প্রশ্নে আসলো এরকম দিয়ে দিল একটা ধারা, এবং এখানে বইলা দিল যে 10তম পদের মান নির্ণয় করো। 10তম পদ, এটার মান তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে তুমি এখন কি করবা? 10তম পদ যদি তুমি নির্ণয় করতে চাও, তুমি এই সূত্রের ভিতরে কি লিখবা? যে এ প্লাস এন, এন এর জায়গায় কি বসবে? 10, তাহলে 10 মাইনাস 1 ইন্টু ডি, 10 মাইনাস 1 ইন্টু ডি। এই যে, তাহলে তুমি চিন্তা করো, এ প্লাস 10 থেকে 1 বিয়োগ করলে 9, 90 কি হবে ভাইয়া? 90। বুঝতে পারছি? আমি জিনিসটা বুঝতে পারছি? এটা বেশি ফর্সা মারতেছে, গোলাটা আসতেছে কেন? যাই হোক, ধরো না, এখন যা হচ্ছে হচ্ছে। তাহলে 10তম পদের মান কি? এ প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি, বিয়োগ করলে তোমার 90। আমি বুঝাইতে পারলাম? এটা হচ্ছে তোমার 10তম পদ। এরপর তোমাকে বলে যে সমষ্টি, সমষ্টির সূত্র কি? এবার তুমি এর মান, এই এর মান 2, এখানে তুমি 2 বসাবা, ডি এর মান 2, তুমি মান বসাতে পারো না? এর মান ধরো সাপোজ 2 আছে, প্লাস 9 আর ডি পাশাপাশি আছে, মানে গুণ অবস্থায় আছে, তো ডি এর মানটা কত আসবে? 2, এই যে 2 দিলাম, তাহলে 2 প্লাস 9 দ্বিগুণে কত ভাইয়া? 2 প্লাস 9 দ্বিগুণে 18, 18 আর 2 কত ভাইয়া? 20। দেখো 10তম পদের মান আমরা পেয়েছি কি? 20 পেয়েছি। ডান? এই তো আমাদের কিন্তু এনতম পদটা গেল। এরপরে আসে কিন্তু এনতম পদের সমষ্টি। এরপর তোমার আসতে পারে যে এনতম পদের বা 10তম পদ বা 15তম পদ, এনতম পদের সমষ্টি সূত্র কি? এই দুটো জিনিসই লাগবে। তো সমষ্টি সূত্র হচ্ছে, এটাকে আমরা এস এন দ্বারা প্রকাশ করব, ইকুয়াল n/2 ইন্টু টোয়াইজ এ প্লাস n মাইনাস 1 ইন্টু, এটা মাথায় রাখবা। তুমি একটা জিনিস খেয়াল করবা, সমান্তর দ্বারা ক্ষেত্রে এনতম পদের যে সূত্র এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, সমষ্টির ক্ষেত্রে দেখো এই এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এই জিনিসটাই কিন্তু এখানে আছে, বাট পার্থক্য হচ্ছে n/2 ইন্টু 2 এটা লাগাইছে, n/2 ইন্টু 2। আর দেখো এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এখানেও কিন্তু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, কিন্তু পার্থক্য হচ্ছে কিন্তু এস এন ইকুয়াল n/2 এটা। তাহলে এনতম পদের সমষ্টি, সমষ্টি আর যোগফল একই কথা। তাহলে আমাদের কিন্তু আসতে পারে ভাইয়া যে এনতম পদের সমষ্টি বলতে পারে কোনো কোনো কোশ্চেনে, অনেক সময় কিন্তু বলতে পারে যোগফল বলতে পারে, যাই বলুক একই কথা। সূত্র কি? এস এন ইকুয়াল n/2 ইন্টু টোয়াইজ এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই জিনিসটা আমি বুঝাতে পারছি? এটা হচ্ছে কিন্তু তোমার এনতম পদ আর এনতম পদের কিন্তু যে সমষ্টি আছে সেই জিনিসটা, এনতম পদ এবং এনতম পদের সমষ্টি। বুঝতে পারলাম ভাইয়া? মাথায় থাকবে? এখন তোমাকে আমি যদি বলি, এটা তো একটা প্রশ্ন করলাম, বললাম এই ধারা থেকে তুমি 15তম পদের সমষ্টি নির্ণয় করো। 15তম পদের যোগফল, বা আমি বলে দিতে পারি যোগফল নির্ণয় করো। যোগফল আর সমষ্টি কিন্তু একই কথা। তার মানে কি? যদি তুমি 15তম পদ বের করো, তাহলে এখানে লাগবে 15, এনের জায়গায় লাগবে 15, তাহলে 15তম পদের লেখো, 15তম পদের সমষ্টি এস 15 হবে, মানে এনের জায়গায় ভাইয়া তুমি 15 বসাবা, 15/2 ইন্টু টোয়াইজ এ প্লাস 15 মাইনাস 1 ইন্টু এই যে ডি। বাস, এখন তুমি কি করবা? এই এর জায়গায় এর মান তো তুমি জানো 2, ডি এর মান তো তুমি জানো, এটা তুমি বসাই দেবা, তুমি দেখবা সমষ্টিও কিন্তু ভাইয়া পেয়ে যাবা। এই হয়েছে কিন্তু তোমার সমান্তর দ্বারা, আর কিছু না, এই শেষ। তুমি জাস্ট যেটা মনে মুখস্থ করবা, তুমি এটা মুখস্থ করো যে সমান্তর দ্বারা মানে কি?
এটা শর্ত হচ্ছে কিন্তু বিয়োগফল সমান হইতে হবে। আর এখান থেকে সাধারণ অন্তর মানে বিয়োগ করা, তো ডি এর মানটা বের করতে হবে। আর এনতম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আর এনতম পদের সমষ্টি বা যোগফল ওই a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি আছে, বাট তার আগে n/2 ইন্টু 2 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা মুখস্থ হয়েছে? বলো, হাত তোলো কার কার এটা মুখস্থ হয়েছে। শেষ। এই এখন আমরা কোপায়া একেবারে টাইপ অনুযায়ী আমরা কিন্তু অঙ্কগুলো কিন্তু করে যাব, কিন্তু তোমাদের বইয়ের অঙ্কও থাকবে, সব থাকবে আমাদের এখানে, আমরা সব একসাথে কিন্তু করে ফেলবো, কোনো কিছু না। ধারার ম্যাথটা হ্যাঁ, থ্যাংক ইউ। বলো ভাইয়া এটা বুঝছো কে কে? একেবারে সিম্পল, একেবারে ভাইয়া সিম্পল। পানি ভাইয়া পুরো জিনিসটা পানি। আমি একটু শর্ট করে দিচ্ছি, এবং এগুলো তোমাদের মুখস্থ করতে হবে, কারণ আজকে রাতে তোমাদের ক্লাস নিব সম্ভবত তারিখ মানে হচ্ছে 10টার সময়। এবং আরেকটা জিনিস আমি বলে দিই ভাইয়া, তোমাদের হয়তো আমি এখন বর্তমানে ঢাকাতে আছি, তো তোমাদের হয়তো বা মাঝে মধ্যে 2-1টা ক্লাস রেকর্ড দিতে পারি, মানে আমি আমার টাইম অনুযায়ী কইরা তোমাদের এই যে টাইম দিছি ওই টাইমে আমি পাবলিশ করে দেবো। হ্যাঁ, তো মাঝে মধ্যে রেকর্ড হইতে পারে, যদি আমি দৌড়াদৌড়ি বেশি করা লাগে তখন রেকর্ড ক্লাস তোমাদের দেখতে হবে মাঝে মধ্যে। হ্যাঁ, বুঝতে পারছি আমি? ভাইয়া তুমি বুঝছো? এতটুকু তুমি বুঝছো? অসুবিধা আছে? কিচ্ছু না, তুমি এইটা মুখস্থ করবা। তোমার আজকে বাসায় বৈশা এখন থেকে রাত পর্যন্ত তোমার কাজ হয়েছে এটা মুখস্থ করা। এটা মুখস্থ করতে হবে, পুরো জিনিসটা মুখস্থ করতে হবে। একটু তোমরা তুলে নাও, কারণ আমি এই স্লাইডটা পরে দিব। তোমরা একটা কাজ করো, একটা স্ক্রিনশট নাও। আচ্ছা, স্ক্রিনশটটা পরে নিবা না, গুণোত্তর দ্বারাটা শেষ করি। হ্যাঁ, তো এই গেল কিন্তু আমাদের সমান্তর দ্বারা। এরপর আসছি কিন্তু ভাইয়া গুণোত্তর দ্বারা। সমান্তর দ্বারা শেষ। সমান্তর দ্বারা মূলত 13.1 অর্থাৎ 13.1 যত ম্যাথ আছে এখন আমরা সব করতে পারবো। এবার 13.2 আছে কিন্তু গুণোত্তর দ্বারা। তো গুণোত্তর দ্বারাও সেম, গুণোত্তর ধারাটাও কিন্তু ভাইয়া তোমার সেম। এখানে কিন্তু আহামরি তেমন কিছুই না, গুণোত্তর দ্বারাও কিন্তু ভাইয়া সেম। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। দেখো এখন তোমরা একটু দেখো গুণোত্তর দ্বারা। এখন আমরা একটু সমান্তর দ্বারা কিন্তু আমাদের কমপ্লিট। এখন আমরা দেখবো হচ্ছে কিন্তু গুণোত্তর দ্বারা। ভাইয়া গুণোত্তর দ্বারার ক্ষেত্রে একটু কথা আছে, দাঁড়ো আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। ধরো গুণোত্তর দ্বারার ক্ষেত্রে আমি লিখলাম এখানে 2 প্লাস তারপর হচ্ছে 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ডট 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 ডট। এখান থেকে আমি তোমাকে এনতম পদ বের করতে পারলাম, আর এনতম পদের সমষ্টি, এনতম পদের সমষ্টি বের করতে পারলাম, অথবা এটা হইতে পারে তোমার যোগফল হইতে পারে, যাই হোক না কেন তুমি দেখো। তোমার আগে দেখতে হবে এটা বিয়োগ করে বিয়োগফল সমান আসে কিনা। যদি সমান আসে তাহলে এটা সমান্তর দ্বারা। পরের পদ বিয়োগ আগের পদ। 4 থেকে 2 বিয়োগ করলে ভাইয়া 2, 8 থেকে 4 বিয়োগ করলে 4, 16 থেকে 8 বিয়োগ করলে 8। তুমি দেখো বিয়োগ করার পর কিন্তু বিয়োগফল সমান হয় নাই, সমান হয়েছে। তাহলে যদি বিয়োগফলই সমান না হয় তার মানে এটা নিঃসন্দেহে এটা তোমার একটা গুণোত্তর দ্বারা। তুমি যদি ভাগ করে দেখো, যেমন 4কে যদি 2 দ্বারা ভাগ করো, তুমি 4কে 2 দ্বারা ভাগ করো, দেখবা 2 দ্বিগুণে 4 আসবে। 8কে 4 দ্বারা তুমি ভাগ করো, এই যে 4 দ্বিগুণে 8 হবে। 16কে 8 দ্বারা তুমি ভাগ করো, 16কে 8 দ্বারা ভাগ করো, 8 দ্বিগুণে 16। দেখো বিয়োগফল ভাগফল কিন্তু সমান আসতেছে, তার মানে আমরা বলতে পারি এটা একটা গুণোত্তর দ্বারা। তো সেমভাবে ফরজ কাজটা তুমি লিখবা এখানে ম্যাথ করার সময়, এখানে ধারাটির প্রথম পদ লেখো ভাইয়া, ধারাটির প্রথম পদ। আমরা জানি প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করে। এর মান কত ভাইয়া? 2। ফাইন, আমরা জানি এটা শিওর, আমরা এটা জানছি যে এটা গুণোত্তর দ্বারা। তো গুণোত্তর দ্বারা ক্ষেত্রে সাধারণ অন্তর না, সাধারণ অনুপাত ভাইয়া কাজ করে। তাহলে তুমি লিখবা সাধারণ অনুপাত ভাইয়া, সাধারণ অনুপাত। আমরা জানি সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করে, অন্তর মানে বিয়োগ, আর অনুপাতকে 8 দ্বারা প্রকাশ করে। পরের পদ ভাগ হয়েছে আগের পদ, অর্থাৎ 4কে তুমি 2 দ্বারা ভাগ করবা, তাহলে 2 দ্বারা ভাগ করলে 2 দ্বিগুণে 4। ওকে, এখন আসি আমাদের এনতম পদের সূত্র। এনতম পদ ভাইয়া বলো তো, সমান্তর ধারার এনতম পদের সূত্র কি ছিল? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আর এইটা গুণোত্তর দ্বারার সূত্র হচ্ছে a r পাওয়ার n মাইনাস 1, a r পাওয়ার n মাইনাস 1। ক্লিয়ার? আমি তোমাদের বুঝতে পারছি এনতম পদের সূত্র কি? a r পাওয়ার n মাইনাস 1, a r পাওয়ার n মাইনাস 1। এখন তোমাকে যদি বলে এনতম পদের জায়গায় যে 10তম পদ নির্ণয় করো, তখন তুমি কীভাবে নির্ণয় করবো? অতএব তুমি লিখবা এই যে 10তম যে পদ, এই 10তম পদ মানে কি? a r পাওয়ার 10 মাইনাস 1, তাই না? তাহলে দেখো
এ আর পাওয়ার, আগে বিয়োগটা করে নাও, 10 থেকে 1 বিয়োগ করলে 9। তো এ এর মান আছে কত এখানে 2, 2 ইন্টু আর এর মান আছে কত 2, 2 এর পাওয়ারে 9। তুমি ক্যালকুলেটার আছে না ভাইয়া, 2কে 9 বার গুণ করবা, 2 এর পাওয়ারে 9 দাও, তারপর 2 দ্বারা গুণ করবা, যা নামে সেটাই তোমার এনতম অর্থাৎ 10তম পদের মান। এই হচ্ছে তোমার গুণোত্তর দ্বারা। এটা কি গুণোত্তর দ্বারা, একটু তোমরা মাথায় রাখবা এই জিনিসটা ভাইয়া, তোমরা মাথায় রাখবা। তাহলে আমরা যে জিনিসটা কিন্তু শিখলাম যে ভাইয়া, যে গুণোত্তর ধারার ক্ষেত্রে, গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা কি শিখছি, এনতম পদ, এনতম পদের সূত্র কি শিখছি, এ আর পাওয়ার n-1। একটু মাথায় রাখবা, বুঝতে পারছে? আর সমান্তর ধারার ক্ষেত্রে এনতম পদের সূত্র a + n-1 ইন্টু ডি, মনে আছে? আচ্ছা, এটা গেল। তারপর আসছি কিন্তু নেক্সট, এখন আসছি কি সমষ্টি। এখন আমাদের কিন্তু সমষ্টি বের করতে হবে। ধরো তোমাকে বলে দেবো 15তম বা 20তম পদের সমষ্টি। তাহলে এখন তোমার আগে জানতে হবে যে গুণোত্তর ধারার এনতম পদের সমষ্টি সূত্র, এটা জানতে হবে না? এনতম পদের সমষ্টি। ভাইয়া একটা জিনিস তুমি মাথায় রাখবা, গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টির কিন্তু 2টা সূত্র আছে। আমি বুঝতে পারছি। এখন তুমি বলবা যে ভাইয়া জিনিসটা আসলে কিন্তু বুঝলাম না, আপনি একটু আমাদেরকে ক্লিয়ার করে দেন। হ্যাঁ, তোমাদেরকে ভাইয়া একটু ক্লিয়ার করে দিচ্ছি, জাস্ট তুমি একটু দেখো, তাহলে তুমি এমনিতেই ভাইয়া বুঝতে পারবা। হ্যাঁ, তুমি দেখো সমষ্টি কিন্তু আমি কয়টা সূত্র বলছি, 2টা সূত্র। একটা হচ্ছে কি এসএন, দেখো একটু ভালো করে দেখো, এখানে ভালো করে দেখো যে এ ইন্টু আর পাওয়ার n-1 ডিভাইডেড বাই, উপরে কি লিখছি আর পাওয়ার n-1 না, আর আগে লিখছি 1 পরে লিখছি, নিচেও কিন্তু তাহলে আর আগে 1 পরে r-1, এই একটা সূত্র। এবং আরও একটা সূত্র আছে, এসএন ইকুয়াল এ ইন্টু 1 - আর পাওয়ার n। খেয়াল করো, যেহেতু আগে 1 লিখছি, নিচেও আগে 1, পরে আর লিখছি, তার মাইনাস এই পরে আর। বুঝতে পারছি আমি? এই যে সমষ্টির 2টা সূত্র। এখন তোমরা প্রশ্ন করবা যে ভাইয়া কোন সময় আমি কোনটা অ্যাপ্লাই করবো, জাস্ট ওয়েট, আমি তোমাকে বুঝাচ্ছি টেকনিকটা দেখো। এসএন ইকুয়াল এ ইন্টু আর পাওয়ার n-1 বাই r-1। এটা কখন ভাইয়া, তুমি দেখো এখানে কিন্তু আর 1-এর ভিতরে কিন্তু খেলা, এই সূত্রটার ভিতরে দেখো আর 1-এর ভিতরে কিন্তু খেলা, এই সূত্রটার ভিতরে 1 আর আর মানে ওই আর 1-এর ভিতরেই কিন্তু খেলা। আর জিনিসটা কি ছিল এখানে, আর মানে কি, আর মানে ছিল আমরা সাধারণ অনুপাত। তাহলে নর্মাল জিনিস, যে আগে থাকবে এখানে আর আগে 1 পরে, তার মানে কি কে আগে আর, যে আগে ও বড়, তাহলে আর কিন্তু বড়, বড় চিহ্ন কিন্তু এইটাই, মুখটা থাকে কিন্তু বড় দিকে, কার চেয়ে, 1-এর চেয়ে। এই হচ্ছে সিম্পল জিনিস, সহজ কথা। আর এর মান যদি 1-এর চেয়ে বড় হয়, যেমন দেখো এই আর এর মান এখানে কত 2 না, 2 পাইছি না, এটা কিন্তু 1 অপেক্ষা কিন্তু বড় না, 2 1-এর চেয়ে বড় না, তখন কিন্তু আমাদের এই সূত্র বসবে। আর এখানে দেখো 1 আগে দিছি আর পরে দিছি, তার মানে কি, মানে যে আগে সে বড়, তাহলে আমার এখানে 1 বড়, তাহলে 1-এর দিকে মুখ থাকবে, আর আরটা তাহলে কি ছোট, আর কোনা যেদিকে থাকে ওই দিক কিন্তু ছোট বুঝি, এগুলো আমি সেট ফাংশনে কিন্তু শিখাইছি। আমি বুঝতে পারছি? তাহলে এখানে কিন্তু আগে কি 1, তার মানে 1 বড়, যে পরে থাকবে আর পরে ও ছোট, তাহলে এখানে কিন্তু যে আর এর মানের চেয়ে 1 বড়। তাহলে ধরো আর এর মান অনেক সময় 0.5 আসতে পারে, 0.2 আসতে পারে, বা -1 বা -5, তখন কিন্তু তোমার এই আর এর মানের চেয়ে 1 বড়, তখন কিন্তু এই সূত্রটা আবার আসবে, অর্থাৎ a ইন্টু 1 - আর পরে ডিভাইড বাই 1 - আর। আরও টেকনিক কি দেখো, উপরে আর পাওয়ার n-1 না, মানে r-1, নিচেও কিন্তু r-1, 1 - নিচে 1 - আর, দেখছো? এই 2টা সূত্র কে বুঝছো? এটা যদি বোঝো শেষ, খেলা শেষ, পুরো খেলাটাই শেষ। আমি বুঝতে পারছি টেকনিকটা, তুমি জাস্ট এখানে টেকনিকটা ধরবা যে ভাই এখানে কি বলছে। এখানে যদি আমরা আর আগে লিখি, মাথায় রাখবা আর এর মান 1 অপেক্ষা বড়, যদি আমরা 1 আগে লিখি তার মানে আর এর চাইতে 1 বড়। আমি বুঝতে পারছি আর মানে কি সাধারণ অনুপাত। তুমি দেখো এইখানে এই অঙ্কটা যদি আমরা করতে যাই, বা এই অঙ্ক থেকে আমাদের যদি পূর্ণতম সমষ্টি বের করতে পারে, আমাদের সূত্র বসবে এইটা। কেন? আর এর মান আমরা পাইছি 2, যেই 2 কিন্তু 1 অপেক্ষা বড় না, 1-এর চেয়ে 2 বড় না। যদি এখানে আমাদের আর এর মান 0.5 আসতো, তখন কিন্তু সূত্র বসতে এইটা, কারণ 1 অপেক্ষা 0.5 ছোট, বা -1 -2 যদি আসতো, তখন সূত্র বসতে কিন্তু ভাইয়া এইটা। ক্লিয়ার? পানি আমরা অঙ্ক তো সামনে করব, আগে আমি বেসিকটা তোমাদের কমপ্লিট করে দিই, কারণ বেসিক ভাইয়া মেইন। এইখানে যতই তুমি লাফাও না কেন ভাইয়া, তোমার বেসিকটা ভালো, তুমি এই ক্লাসে আমি তোমাদেরকে একটু বেসিকটা স্ট্রং করে দিতে চাচ্ছি, তোমাকে আমি বেসিকটা স্ট্রং করে দিই, তারপর আমরা ঠান্ডা মাথায় পুরো জিনিসটা আয়ত্ত করে ফেলবো। ক্লিয়ার? ভাইয়া বলো এতটুকু কে বুঝছো? এতটুকু কে বুঝছো? এতটুকু বুঝছো? এতটুকু ভাইয়া বুঝছো? আমাকে একটু জানাও, এতটুকু তোমরা বুঝছো? ভাইয়া ফার্স্ট জানাও, এতটুকু বুঝছো? ভাইয়া সমষ্টির সূত্রটা বুঝবা না, এটা সিম্পল একটা জিনিস, সিম্পল, এটা ভাইয়া সিম্পল একটা জিনিস, এটা আহামরি তেমন কিছু না। এখানে তুমি চিন্তা করো যে আর এর মানটা, আর এর মানের উপরে কিন্তু নির্ভর করে,
এতটুকু বুঝছো, রাইট? তা যদি বুঝে থাকো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এই অংশটা কিন্তু আমাদের লাগবে। তাহলে কিন্তু দেখো, এনতম পদের সূত্র কিন্তু তোমার দুইটা। আমরা যদি গুণোত্তর ধারার কথা চিন্তা করি, এনতম পদ, এনতম পদের যে সমষ্টি, দুইটা কিন্তু সূত্র। একটা হচ্ছে এস এন ইকুয়াল এ ইন্টু আর পাওয়ার এন মাইনাস ওয়ান। যেহেতু উপরে আর মাইনাস ওয়ান লিখছি, তাহলে নিচেও কিন্তু আর মাইনাস ওয়ান। এটা কখন? যখন একের চেয়ে আর এর মানটা বড়। আরও একটা সূত্র আছে, এস এন ইকুয়াল এ ইন্টু ওয়ান মাইনাস আর পাওয়ার এন। যেহেতু আগে লিখছি ওয়ান, তাহলে নিচেও কিন্তু ওয়ান মাইনাস আর বসবে। বুঝতে পারছে? এটা কখন? যখন একটা কিন্তু বড়, ধরো এক বড় আর এর চাইতে, এভাবে লেখলেও হয়। তখন এই দুইটা সূত্র শেষ, আর কিছুই না। এখন তোমরা একটা কাজ করো, এটা একটা স্ক্রিনশট নাও প্রত্যেকে, তোমরা যাতে করে রাতের ভিতরে তোমরা পড়াটা কমপ্লিট করতে পারো। এটা ডাইরেক্ট মুখস্থ, আমি আর শুনবো না, ডাইরেক্ট মুখস্থ চাই। প্রত্যেকে স্ক্রিনশট নাও, নাও ভাইয়া স্ক্রিনশট নাও। ডাইরেক্ট মুখস্থ করতে হবে এই অংশটা। আমি আরও কিছু জিনিস লিখে দেবো। ডান, এটা ডান, স্ক্রিনশট ডান। হ্যাঁ, স্ক্রিনশট ডান, রাইট, থ্যাংক ইউ সো মাচ। স্ক্রিনশট নিছো প্রত্যেকে? আবার নাও, যদি না নিয়ে থাকো কেউ স্ক্রিনশট নাও। আর লেখা থাকলে তো কোনো অসুবিধা নাই, ফাইন। এরপর আসছি কিন্তু ভাইয়া আমাদের এক্সট্রা কিছু জানতে হবে। ভাইয়া বুঝবা না, আস্তে আস্তে বুঝবা না, তুমি একটু পড়ো। আমি জানি, এই জন্য আসলে তোমার একটু ভাইয়া পড়তে হবে। হ্যাঁ, তুমি বুঝবা, অবশ্যই বুঝবা, কেন বুঝবা না? এখন আসি আমরা, এই যে যখন তুমি 13.2-এ যাবা, হ্যাঁ, তখন আসলে কি হবে দেখো। তুমি একটু চিন্তা করো ভাইয়া, আমি তোমাকে একটু ভালো করে বোঝাচ্ছি। এখন কিছু সূত্র আছে মোস্ট ইম্পর্টেন্ট, এই সূত্রগুলো তোমার মাথায় রাখতে হবে, কারণ এগুলো থেকে কিন্তু আমাদের কিন্তু এমসিকিউ বলো, কোশ্চেন বলো, এগুলো কিন্তু সব কিছুই কিন্তু ভাইয়া তোমার আসবে। যেমন তুমি চিন্তা করো, 1 নম্বরে 3টা সূত্র আমি দিব, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 এন। এটা দ্বারা কি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা না? 1 2 3 4 মানে কি স্বাভাবিক সংখ্যা। তো এটার যে সূত্রটা, এটার সূত্রটা হচ্ছে কিন্তু এন ইন্টু এন প্লাস 1/2। যখন তুমি 1 2 3 4 বা অন্য কিছু 5 6 7 8 বা 10 11 12 বা 10 14 15 16 এরকম দেখবা, তখন সূত্র বসবে এন ইন্টু এন প্লাস 1/2। অর্থাৎ এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা, 1 2 3 এগুলি স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যার সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস 1/2। ক্লিয়ার? স্বাভাবিক সংখ্যার কিন্তু সূত্র। এখন তুমি বলো ভাই এটা কিসের সূত্র? এটা ভাইয়া সমষ্টির সূত্র, সমষ্টির সূত্র। স্বাভাবিক সংখ্যার সমষ্টি, সমষ্টি মানে যোগ না? তো এগুলো কিন্তু তোমার প্রত্যেকটাই সমষ্টির সূত্র, সমষ্টির সূত্র। ওকে, একটু মাথায় রাখবা, সমষ্টির সূত্র কিন্তু আমরা পড়তেছি। এটা হলো আমাদের কিন্তু 1 নাম্বার। 2 নাম্বার, যখন তোমার বর্গ থাকবে, যেমন ফর এক্সাম্পল 1-এর উপর স্কয়ার থাকবে, 2-এর উপর স্কয়ার থাকবে, 3-এর উপর স্কয়ার থাকবে, প্লাস ডট 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 এন স্কয়ার। এন স্কয়ার মানে কি? বর্গ, বর্গের সমষ্টি। এখন কিন্তু বর্গ, তো বর্গের সমষ্টির সূত্র কি? এন ইন্টু এন প্লাস 1 ইন্টু টুয়াইজ এন প্লাস 1 ডিভাইডেড বাই ভাইয়া তোমার কি 6। একেবারে টানা মুখস্থ। যখন বর্গ আসবে, বর্গের সমষ্টির সূত্র আসবে কি? এন ইন্টু এন প্লাস 1 ইন্টু টুয়াইজ এন প্লাস 1 ডিভাইডেড বাই 6। ডাইরেক্ট মুখস্থ। এটা এনের জায়গায় অন্য কিছু বসতেই পারে, এটা আমরা মূলত হচ্ছে যখন ম্যাথ করবো তখন আমরা দেখবো। আপাতত ডাইরেক্ট মুখস্থ। এবার আসে কিন্তু ঘন, অনেক সময় 1-এর মাথায় কিউব, 2-এর মাথায় কিউব। এখন 1 2 থাকবে এরকমটা না, 10 12 14 16 100 200 থাকতে পারে, এর মাথায় কিউব থাকতে পারে, ওর কোনো ব্যাপার না। 3-এর মাথায় কিন্তু কিউব, ডট 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 ডট। তারপর হচ্ছে এখানে তো প্লাস দেওয়া উচিত, প্লাস দেওয়া উচিত। এই যে প্লাস এনের মাথায় কিন্তু কিউব, অর্থাৎ ঘন যখন থাকবে, তো ঘনের ক্ষেত্রে সূত্র হচ্ছে কি? এন ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই কিন্তু 2, এন ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2। তবে এখানে কথা আছে, এন প্লাস 1-এর মাথায় কী হবে? একটা স্কয়ার হবে। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তুমি জিনিসটারে আটকাই দেবা, এই এন ইন্টু এন প্লাস 1-এর উপর হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। এই 3টা সূত্র ভাইয়া তোমার টানা মুখস্থ করতে হবে, পারবা না? এই 3টা সূত্র টানা মুখস্থ করতে হবে, টানা মুখস্থ, টানা মুখস্থ। সমষ্টির এই 3টা সূত্র, একটা হচ্ছে কিন্তু স্বাভাবিক সংখ্যা, এই যে শুধু মাথায় কিছু না, এটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। একটা হচ্ছে বর্গ, একটা হচ্ছে ঘন। এটা টানা মুখস্থ করতে হবে তোমাদের। তোমরা প্রত্যেকে ভাইয়া স্ক্রিনশট নাও, প্রত্যেকে ভাইয়া তোমার স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও, তোমার জন্য বেটার হবে। আর যারা লেখছো, থ্যাংক ইউ সো মাচ। স্ক্রিনশটের চেয়ে লেখাটা বেটার তোমাদের জন্য, কারণ এই সেম জিনিস তুমি দেখবা পরীক্ষার আগে আগে লাগতেছে, তখন তোমার স্ক্রিনশট খোঁজা লাগবে। আর একটা খাতায় থাকলে একটা বার চোখটা ভুলাইলেই কিন্তু তুমি দেখতে পারবা। বুঝাইতে পারছি আমি ভাইয়া? বুঝাইতে পারছি আমি? সব অধ্যায় আছে, তাদের জন্য দয়া করে সব অধ্যায় ক্লাস দিয়েন। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করব তোমাদের যেগুলো আমি কিন্তু দিয়েছি, এই যে
আর্কাইভ ক্লাসগুলো, আগের ক্লাসগুলো, এগুলো বাদে বাকি চ্যাপ্টার আছে না, ওগুলো ধরার ট্রাই করবো এখন থেকে। আই উইল ট্রাই ইনশাল্লাহ, সেগুলো আমি ধরাবো। টি শার্ট তো মেয়েরাও পাবা, সবাই পাবে। এখন কি পারবো নাকি একটু বলবো? হ্যাঁ পারবা, সমস্যা নেই। এখন শোনো শোনো, লেখা শেষ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে তোমাদের কি কি পড়া রইলো এখন তোমরা পড়বা। আমি রাত্রে লাইভ আসতেছি, আবার রাত্রে আমরা কিন্তু এই টাইপ ভিত্তিক অঙ্কগুলো করবো। আমি তোমাদের একেবারে ধারণা দিয়ে দিলাম, আমরা বোর্ডের কোশ্চেনগুলো কিন্তু সলভ করবো। প্রথমে আমরা দেখো, আমরা অনুক্রম সম্পর্কে পড়ছি। অনুক্রম জিনিসটা কি? একটা সাজানো, কমা কমা দিয়ে যে লেখাটা তুমি দেখবা, ওইটা লেখা দেখলেই তুমি বুঝতে পারবা ওটা কিন্তু অনুক্রম। মাঝে মধ্যে এরকম দেওয়া থাকে, ওখান থেকে ধারা নির্ণয় করতে বলে। ধারা মানে কি? তোমার শুধুমাত্র প্লাস থাকবে এরকমটা না, মাইনাসও থাকতে পারে। ধারা কিন্তু দুই ক্যাটাগরি, সসীম ধারা আর অসীম ধারা। যেহেতু আমাদের জেনারেল ম্যাথ, আমরা সসীম ধারা শিখবো। সসীম ধারা হচ্ছে কিন্তু তোমার দুই রকমের। সসীম ধারা ভাইয়া কয় রকমের? দুই রকমের। কয় রকমের ভাইয়া? দুই রকমের। কি কি? একটা হচ্ছে কি, একটা হচ্ছে কিন্তু তোমার সমান্তর দ্বারা, আর একটা হচ্ছে কিন্তু গুণোত্তর দ্বারা। সমান্তর দ্বারা কীভাবে মনে রাখবা? বিয়োগফল যদি সমান আসে, এবং সমান্তর দ্বারার ক্ষেত্রে সাধারণত ডি কাজ করে। আর এনতম পদের সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, আর সমষ্টি সূত্র এস এন ইকুয়াল ইন বাই টু ইন্টু টয়েস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, শেষ। আর গুণোত্তর দ্বারা কিন্তু ভাগফল সমান আসবে। আর এটার ক্ষেত্রে সাধারণ অনুপাত কাজ করে, যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। এনতম পদের সূত্র হচ্ছে এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান, আর এনতম পদের সমষ্টি হচ্ছে এস এন ইকুয়াল এ ইন্টু আর পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইড বাই আর মাইনাস ওয়ান, যেখানে আর এর মান এক অপেক্ষা বড়। এটা কখন হবে? ওই আর এর মানটা এক অপেক্ষা বড় ছোট ওইটার ক্ষেত্রে। তো এই জিনিসটা আর কি তোমরা শিখবা? আর তোমরা শিখবা হচ্ছে এইটা এই সমষ্টি। এইটা যদি তোমার কিন্তু 1 2 3 4 স্বাভাবিক সংখ্যা বলে, তখন n ইন্টু এন প্লাস ওয়ান বাই টু সমষ্টির সূত্র। বর্গ থাকলে n ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টয়েস এন প্লাস ওয়ান বাই সিক্স, আর ঘন বললে n ইন্টু এন প্লাস ওয়ানের উপর হোল স্কয়ার ডিভাইড কিন্তু টু। এটাই, আর কিছুই না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে আমি এতটুকুই রাখলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে। হ্যাঁ, আমি আসতেছি আজকে রাত 10টার সময়। আমরা একেবারে ঠান্ডা মাথা অঙ্কগুলো করবো, তোমরা এগুলো একটু মুখস্থ করে ফেলো। ওকে, শেষ। 13.1 13.2 সব শেষ, যা দরকার ছিল সূত্রে সব শিখাই দিছি। এখন আমাদের ওই টাইপ ভিত্তিক সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন আর হচ্ছে এমসিকিউ, আর কিছুই না। খেলা শেষ, চ্যাপ্টারই শেষ। তো ভালো থাকবে, আল্লাহ হাফেজ, আমি আসতেছি।